ভোট এগিয়ে আসছে, দেখবেন ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে কেউ ঠাকুরের নামে গালাগালি দিয়েছে, আল্লাহর নামে গাল দিয়েছে, পীর মুর্শিদকে নিয়ে গাল দিয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গাল দিয়েছে। এই করে ফিতনা তৈরি করতে যাবে, হিংসা করতে যাবে। আমি অনুরোধ করব, আপনি হিন্দু ধর্মের অনুসারী, ঠাকুরকে গাল দিয়েছে উত্তেজিত হয়ে তার বাড়িতে চলে যাবেন না। আপনি মুসলিম ধর্মের অনুসারী, আল্লাহকে বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একটা কটু কথা বলেছে, আপনি তার বাড়িতে চলে যাবেন না। এটা তো একটা শ্রেণী, এইটা ট্যাপ, এই ফাঁদে আপনাকে আমাকে ফেলতে চাইছে। তাহলে আপনার আমার করণীয় কি হবে? এলাকায় শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছে, চাই আপনি মুসলমান ধর্মের অনুসারী, আপনার নজরে পড়েছে হিন্দু ধর্মকে নিয়ে কেউ গাল দিয়েছে, আপনাকেই এটার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে। আপনি হিন্দু সমাজের মানুষ, আপনার নজরে পড়েছে ইসলাম ধর্মের কাউকে একজন গাল দিয়েছে, আপনাকে দায়িত্ব নিয়ে এটার বিরুদ্ধে আইনি লড়াই করতে হবে। যখন আপনার নজরে এটা আসছে, এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা আছেন তাদের নজরে আনুন, একটা থানায় লিখিত জমা দিন। তাও ভিড় করে যাওয়ার প্রয়োজন নাই থানাতে, তাও ভিড় করে যাওয়ার প্রয়োজন নয়, থানার সামনে গিয়ে ভিড় করার দরকার নেই। 2-4 জন যাবেন, গিয়ে থানাতে একটা লিখিত কমপ্লেন, ওর লিঙ্ক ফিঙ্কগুলো দিয়ে আসুন, কপিটা আমাদের কাছে দরকার লাগলে দেবেন। থানা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। থানা না ব্যবস্থা গ্রহণ করলে, থানা কিভাবে ব্যবস্থা গ্রহণ করবে তার রাস্তা আমাদের জানা আছে, আমরা ব্যবস্থা করব। কিন্তু অনুরোধ করছি আপনাদের, ঠাকুরের নামে গাল দিয়েছে, আল্লাহর নামে গাল দিয়েছে, আমরা রাস্তা অবরোধ হয়ে যাক, এই হবে সেই হবে, থানার সামনে ঘেরাও করে হই হই করবেন না। এটা চাইছে তো তৃণমূল বিজেপি, দুই দলই চাইছে। কেন? যত সাম্প্রদায়িক রাজনীতি হবে, হিন্দু মুসলমান আলাদা হবে, হিন্দু মুসলমান আলাদা করতে পারলেই মূল ইস্যু আর উঠবে না। মূল ইস্যুটা কি? স্কুলে শিক্ষক দরকার। আমি ক্ষুধার্ত, আমাকে খাদ্যের ব্যবস্থা করো, আমার মাথায় ছাদ নেই, আমাকে ছাদ দাও, আমি হসপিটালে যাবো, আমি যেন ট্রিটমেন্টটা বিনামূল্যে পাই, এটা তো মূল ইস্যু। এইগুলো থেকে সরিয়ে দাও, তুই হিন্দু তুই মুসলমান, এইলে ব্যস্ত থাক। এরা এটা চাইছে। এদের ফাঁদে কি আমরা পা দেবো? আমরা এদের ফাঁদে পা দেবো? এদের ফাঁদে আমরা পা দেবো না। আমরা হিন্দু মুসলমান নির্বিশেষে ব্রিটিশদের বিরুদ্ধে যেমন লড়াই করে দেশকে স্বাধীন করেছি, স্বাধীন করে যে সংবিধান পেয়েছি, সেই সংবিধানে আমার যে অধিকারগুলো আছে, অধিকারগুলো যদি বাস্তবায়ন করতে চান, আপনি একা মুসলমান পারবেন না, আপনি একা হিন্দু পারবেন না। আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হয়ে আপনার অধিকার বাস্তবায়ন করতে হবে, আপনার অধিকার বাস্তবে রূপ দিতে হবে। আপনি অসুস্থ, সরকারের দায়িত্ব হচ্ছে আপনাকে সুস্থ করে তুলবে, সরকার খরচ করে আপনাকে সুস্থ করে তুলবে। তার পরিবর্তে দুটো ব্যর্থ সরকার, কেন্দ্রের রাজ্য এবং রাজ্য সরকার, কেউ স্বাস্থ্যসাথী কার্ড, কেউ আয়ুষ্মান কার্ড আপনার হাতে ধরিয়ে দিচ্ছে। কিন্তু এটা দরকার নয়। আমি অসুস্থ, সরকার আমাকে সুস্থ করে তোলার জন্য আমার স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন করবে। এটা শুধু মুসলমান আওয়াজ তুললে হবে না, শুধু হিন্দু আওয়াজ তুললে হবে না। হিন্দু মুসলমান নির্বিশেষে, জৈন খ্রিস্টান নির্বিশেষে, পশ্চিমবাংলার নাগরিক, ভারতের নাগরিককে একসাথে আওয়াজ তুলতে হবে। তাহলে সরকারগুলোর টনক নড়বে। আমার ছেলে স্কুলে যাবে, স্কুলে টিচার নাই, টিচার দিতে হবে। শুধু ফতেমা আওয়াজ তুললে হবে না, শুধু সীতা আলাদাভাবে আওয়াজ তুললে হবে না। ফতেমা সীতাকে এক জায়গায় দাঁড়িয়ে আওয়াজ তুলতে হবে যে আমার বাচ্চারা যে স্কুলে গিয়ে যায়, বুনিয়াদী শিক্ষা যেখান থেকে পায়, সেখান থেকে শিক্ষা পরিকাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে, ওর পরিবর্তন চাই। যখন ফতেমা সীতা এক জায়গায় দাঁড়িয়ে আওয়াজ তুলবে, সরকার তখন করতে বাধ্য হবে। এটা মাথায় থাকে জানো। তাই অনুরোধ করছি, ওদের ট্যাপে পড়বেন না। ওরা আমাদেরকে বিভাজন করতে চাইছে। একটা উদাহরণ দিয়ে আমি শেষ করবো। উদাহরণটা এটাই, স্বাধীনতা সংগ্রামের সময় খেয়াল আছে এনফিল্ড রাইফেলের কথা? মনে আছে? হ্যাঁ, আচ্ছা, এনফিল্ড রাইফেলের কথা মনে আছে আপনাদের? অনেকে ভুলে গেছেন। কি ছিল এনফিল্ড রাইফেলটা? হচ্ছে, আমি সহজে আপনাদের বুঝিয়ে দিই, বন্দুকের কার্তুজ মুখে কেটে বন্দুকে দিয়ে গুলি চালাতে হবে। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই, ওই কার্তুজে নাকি রটিয়ে দেওয়া হলো, ওই কার্তুজে নাকি শুয়োর আর গরুর চর্বি মিশ্রিত করে ওই কার্তুজে আছে। ফলে মুখে হিন্দু ভাইরা গরুর চর্বি মুখে কাটবে না, মুসলিম ভাইরা শুয়োরের চর্বি মুখে কাটবে না। তাহলে স্বাধীনতা সংগ্রামী যারা আমার ভাইরা আছেন, ছিলেন যোদ্ধারা, তারা যদি বন্দুকের গুলি না চালাতে পারে, ওদের তখন তার সেই সময়ের অত্যাধুনিক অস্ত্র, তাহলে স্বাধীনতা সংগ্রামটা পিছিয়ে যেত। প্ল্যান কি ব্রিটিশ করেছিল? এনফিল্ড রাইফেল যেটাকে আমরা বলি, যে বন্দুকের কার্তুজে শুয়োর গরুর চর্বি মিশ্রিত কার্তুজগুলো মুখে কাটা যাবে না।
তাহলে ভুল বার্তা ঢুকিয়ে দিয়েছিল, বিভাজনের বার্তা ঢুকিয়ে দিয়েছিল। বিভাজনের বার্তা কেন ঢুকিয়েছিল? যেখানে আর কেউ মুখে তুলবে না। তো আজকের দিনে ব্রিটিশ না থাকলেও ব্রিটিশদের কিছু চালা আমাদের মধ্যে আছে, সেই চালাগুলো তুই হিন্দু তুই মুসলমান এই করতে থাক, আর ওরা দেশটাকে রাজ্যটাকে ওরা লুটতে থাক, এই পরিকল্পনা করছে। তাই আমরা ওই সবগুলো দূরে সরিয়ে দেবো। আমাদের পূর্বপুরুষের আত্মত্যাগ আত্মবলিদানের ফলে যে সংবিধান পেয়েছি, সেই সংবিধানের আর্টিকেলগুলোকে অক্ষুণ্ণ রাখতে হবে। অক্ষুণ্ণ রাখতে গেলে আমাদেরকে কাঁধে কাঁধে মিলিয়ে চলতে হবে। আপনি আলাদা থাকলে আপনি ভাববেন না আপনার অধিকার পেয়ে যাবেন, ও আলাদা থাকলে ও অধিকার পাবে না। দুজনই তাহলে কি হবে? অধিকার থেকে বঞ্চিত হবে। তাই আমরা যদি অধিকার আমরা পেতে চাই, কি করতে হবে? ইউনিটি থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ইউনিটি ঐক্যবদ্ধ ছিল বলে ভাঙড়ের মানুষ আজকে রাজ্যে ভাঙড়কে নিয়ে চর্চা হচ্ছে। তবে জগছুড়া নিয়ে চর্চা নয়, কোনো নটোরিয়াসের নাম ধরে চর্চা নয়, ভাঙড়ের মানুষের নাম দিয়েই চর্চা হচ্ছে। রক্তপাত নয়, রক্তদানই ভাঙড়ের পরিচয় হচ্ছে। ধন্যবাদ জানাবো ভাঙড়ের মানুষকে। অলরেডি এখন বাজে কটা? 1:35। বিগত 3টে অঞ্চলের রেকর্ড ভেঙে, বিগত 3টে অঞ্চলের রেকর্ড ভেঙে ভগবানপুরের অঞ্চলের মা বোনেরা বাপ ভাইরা নতুন তারা রেকর্ড করলো, রাজ্যের মানুষকে বার্তা দিল। এই ভাঙড়কে নতুন ভাবে চিনাচ্ছে যারা। 780 জন রক্ত যোদ্ধা অলরেডি রক্ত দিয়ে দিয়েছে। এটা আমাদের গর্বের বিষয়। আমি বলতে বলতে তো বলেই ফেলছি ঘোড়ার ডিমের মতো, একটা একটা করে। একটা হচ্ছে আর্মি হসপিটাল। আর্মি হসপিটাল জানেন তো, কলকাতায় আছে কমান্ড হসপিটাল। ওখানে একজন আর্মির রক্তের প্রয়োজন হয়েছিল। ওখানে না রক্ত দিলে হয় না, বেড টু বেড দিয়ে করতে হয় রক্ত। ওখানে আপনি রক্ত পৌঁছে দিলে হবে না। তো আমাদের কাছে খবর আসলো, আমি অন্য জায়গার ছেলেকে পাঠাতে পারতাম, আমার কি অন্য জায়গায় সংগঠন নাই? দিকে দিকে তো ভাঙড় হয়ে গেছে, আপনাদের দেখে সব ভাঙড় চারিদিকে হয়ে গেছে, দিকে দিকে ভাঙড় এখন। যাক, আমি অন্য জায়গার ছেলেকে পাঠাতে পারতাম। আমার কাছে বললো কিছু ডোনার লাগবে। আমি সিধে ভাঙড়ে আপনাদের নেতৃত্বদের ফোন করলাম। আমি কেন করলাম? যে আর্মিরাও ওই হসপিটালও জানুক, আইডি কার্ড চেক করে তো ঢুকাবে যে ভাঙড়ের ছেলেরা রক্ত দিতে এসেছে, বেড টু বেড গিয়ে ভাঙড়ের ছেলে রক্ত দিয়েছে। তারপরে আবার ফোন হয়েছে, আবার অ্যারেঞ্জ হচ্ছে, আবার ভাঙড়ের ছেলেরা যাবে। রক্তপাত আমরা করব না, আমরা রক্তদান করব। অপাত্রে আমরা রক্ত দেব না, সঠিক জায়গায় আমাদের রক্ত দেব, কারণ ভাঙড়ের নামকে আমরা উজ্জ্বল করব। আমি আবারও বলে শেষ করছি, কোনো জগছুড়া নেতা দিয়ে ভাঙড়কে চালাবো না আমরা, কোনো নটোরিয়াস ক্রিমিনালকে দিয়ে আমরা ভাঙড়কে চালাবো না, কোনো হিংসা দিয়ে ভাঙড় চলবে না। ভাঙড়ের মানুষ স্বচ্ছ সরল সাদাসিধে যেমন মানুষ ভাঙড়কে চালাবে। আমার সাথে সহমত তো নাকি? ঠিক আছে, সকলে ভালো থাকবেন। আমাদের এখনো ক্যাম্প চলছে, আপনাদেরকে বলবো যারা রক্ত দিতে এখনো বাকি আছে, রক্ত দিতে চাইছেন, ভারী খাবার খাবেন না। ভারী খাবার মানে বুঝতে পারছেন, মেন কোর্স যেটাকে বলি আমরা, ভাত রাত আপনারা খেয়ে ফেলবেন না, অল্প অল্প কিছু খেতে পারেন। কন্টিনিউ এখনো চলবে, বেশ কিছুক্ষণ আমাদের রক্তদান শিবিরটা চলবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার পরিজনকে নিয়ে ভালো থাকুন। এসআইআর নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার দরকার নাই। যদি কেউ কোনো নামের ডিস্টার্ব বা কোনো ল্যাক হয়, তার জন্য আপনাদের বিধায়ক আছে, আপনাদেরকে পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত আছে। ধন্যবাদ। কি হবে এই নির্দেশনা দিচ্ছি। মহিলাদের ক্ষেত্রে অনেক সময় দেখে গিয়েছে পুরুষদের কাছে সব কথাটা তারা শেয়ার করতে পারে না। সেই জায়গায় আমরা আমাদের পার্টি যারা নেতৃত্বরা আছে মহিলাদেরকে কাছে পাঠানো হচ্ছে, ভোটের জন্য নয়, সে যাতে সুস্থ থাকে, তার ভবিষ্যৎ যাতে ভালো সুরক্ষিত থাকে, সেই মর্মে তার সাথে চর্চা করার জন্য আজকের এই রক্তদান শিবির করতে গিয়ে নানান বাধার বিপত্তির সম্মুখীন হতে হয়েছে। সত্যি আমি অবাক লাগে। আমি এই জন্য একটা কথা প্রায় এখন ঘন ঘন বলছি, অন্ধকার জগতের প্রাণীর আলোকে তারা পছন্দ করে না। আচ্ছা, এই রক্তদান শিবির করলে কি লাভ আছে, কি লস আছে? এই রক্তদান শিবির করলে রাজ্যের মানুষের কাছে বার্তা যাচ্ছে, ভাঙড়ে রক্তদান শিবির হয়েছে, যেখানে চালতাবেরিয়ার 753 জন, ভোগালীতে 757 জন, আপনার নারায়ণপুরে 749 জন রক্ত দিচ্ছে। রক্তটা কি হবে? এই রক্ত দিয়ে অন্যের প্রাণ বাঁচতে পারে,
অন্যের মানুষকে সুস্থ হতে পারে। সাথে সাথে যারা সমাজ সচেতন, স্বাস্থ্য সচেতন মানুষ, তারাও ভাঙড়কে একটা পজিটিভ নজরে দেখছে। যেই ভাঙড়কে নেগেটিভ নজরে দেখানো হয়, যেই ভাঙড় মানে হিংসা, যেই ভাঙড় মানে অশান্তি, যেই ভাঙড় মানে খুনোখুনি, সেই ভাঙড়কে আপনাদের মাধ্যমে একটা পজিটিভ দিক দেখানো হচ্ছে। ভাঙড় মানে হিংসা নয়, ভাঙড় মানে খুনোখুনি নয়, ভাঙড় মানে মারামারি নয়, ভাঙড় মানে রক্তদানের জায়গা, ভাঙড় রক্তপাতের জায়গা নয়, রক্তদানেরই পরিচয় ভাঙড়। এই জায়গাটাকে আমরা তুলে নিয়ে আসার চেষ্টা করছি। এখানে অনেকের অসুবিধা হচ্ছে। যাক, স্বামী বিবেকানন্দের কথা মনে পড়ে গেল। সারাদিন চলার পথে যদি না তুমি কোনো বাধার সম্মুখীন হও, তাহলে জানবে তুমি ভুল পথে পরিচালিত হচ্ছ। যাক, আমাদের গেট ভেঙেছে, আমাদেরকে হুমকি দিয়েছে, মারধর করেছে, বাইক ভাঙচুর করেছে, এটা একটা জিনিস এস্টাবলিশ হলো সেই স্বামী, মহান ব্যক্তি স্বামীজির বাণীতে, যে আমরা নিশ্চিতভাবে সঠিক পথে চলছি, ওই জন্যই আমাদেরকে বাধার সম্মুখীন হতে হচ্ছে। তবে প্রশাসন বন্ধুদেরকে ধন্যবাদ জানাবো, তারা দ্রুততার সাথে এই বিষয়টিকে তারা কন্ট্রোলে নিয়েছে। কারণ একটা কথা বলি, একটা কথা জানিয়ে দিতে চাই, কেউ যদি মনে করে সে একা খেলাড়ি, এটা কিন্তু তার ভাবা ভুল হবে। কারণ যদি মনে করেন আপনি 1 নম্বর খেলাড়ি, তাহলে আমাদেরও 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 99 থেকে 100 নম্বর খেলাড়িও আমাদের তৈরি আছে। কিন্তু না, আমরা কাঁটা দিয়ে কাঁটা তোলার ওই তত্ত্বে বিশ্বাসী নয়। দুর্গন্ধ দিয়ে দুর্গন্ধ ঢাকতে হবে, এই তত্ত্বে আমরা বিশ্বাসী নয়। ফলে আমরা বারবার প্রশাসন, আইন, বিচার ব্যবস্থার প্রতি সম্মান জানিয়ে আমরা তাতে দ্বারস্থ হচ্ছি। আর প্রশাসন যথেষ্ট এক্ষেত্রে গত ঘটনাতে সক্রিয় ছিল। আমরা আশা করব নিরপেক্ষ তদন্ত হোক। একটা অভিযোগ চালানো হচ্ছে কে নাকি গুলি ছুঁড়েছে, এটা যে ওই নটোরিয়াস ক্রিমিনালের দলের লোকেরা ছুঁড়েনি, কেউ বলতে পারবে? নিরপেক্ষ তদন্ত হোক, যে বা যারা ছুঁড়েছে তাকে ধরে জেলের মধ্যে রাখা দেওয়া হোক। কিন্তু অন্যায়ভাবে যদি কোনো এক আইএসএফ এর ছেলে সাধারণ মানুষকে যদি কেউ হ্যারাসমেন্ট করে, সেক্ষেত্রে কিন্তু আমি বিধায়ক হিসাবে আমি চুপ থাকতে পারবো না। গণতান্ত্রিক প্রক্রিয়া কিন্তু এবার আন্দোলন সংগঠিত করব আমি। তাই বন্ধুগণ, আপনাদের বলবো, আইন হাতে তুলে নেওয়ার প্রয়োজন নাই, ধৈর্য রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দেওয়া হবে। আমি আপনাদের বলবো, একদিকে বোম, গুলি, পিস্তল, আর অপরদিকে গণতন্ত্র, ডেমোক্রেসি, সংবিধান। আমি জোর গলায় বলতে পারি যে সংবিধান যা পাওয়ারফুল, সংবিধান যা শক্তিশালী, বোমগুলি, পিস্তলকে অচিরেই ধ্বংস করে দেবে, সংবিধান জয়ী হবে। তাই আমাদের কোনটা ধরা দরকার ভাই? কোনটা? সংবিধানটাকে ধরে রাখতে হবে, বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধা রাখতে হবে। যাক, আমি ওই বিষয়ে যাচ্ছি না, আবার ফিরে আসি। তাই বন্ধুগণ, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, সামাজিক কাজে মানুষের পাশে থাকতে হবে। আপনারা দেখেছিলেন, এখনো চলছে, এসআইআর পর্ব চলছে, এসআইআর নিয়ে মানুষ আতঙ্কিত। সেই সময় আপনাদের বিধায়ক আপনাদের পাশে থেকে দাঁড়িয়ে আপনাদেরকে আমরা যথেষ্ট চেষ্টা করেছি কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে না, বা ভয় খাটানো। আপনারা অনেকে জমা করেছেন, আমি অনুরোধ করব আর 2-1 দিনের মধ্যে বাকিগুলোকেও সব জমা করে দেন। তবে আমি বিহারে ফোন করেছিলাম, সেই সময় ফোন করে বিহারে নির্বাচন চলছিল, ইলেকশন গণনা হয়েছে, অনেক মানুষের খুশিতে আছে, আবার অনেক মানুষ ব্যথিত আছে, ভোট চুরি আছে, অনেক বিতর্ক আছে। সেই সাথে সাথে আমি ফোন করিনি, তার 2-4 দিন পরে ফোন করে আমি জানতে চেয়েছিলাম যে এসআইআর এর ইমপ্যাক্ট কি, বিশেষ করে খারাপ দিকগুলো কি কি। অনেক খারাপ দিক কথা বলা, কিন্তু শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে ঢুকাচ্ছে, শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে ঢুকিয়ে হিন্দু মুসলমানের বিভেদ লাগাবার কথা কে বলবে? মুসলমানকে ভয় কথা কে বলবে? মুসলমানকে ভয় না দেখালে মুসলমান তৃণমূলের ঝুলি তার ঢুকবে না। এরা ভোটটাকে ভাগ করে নিতে চাইছে। তাই আমি আপনাদের বলবো, আবারও ধর্ম দেখে ভোট দেওয়ার প্রয়োজন নাই। জনগণের জনপ্রতিনিধি তৈরি করতে হবে, যে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিয়ে ভাববে। আর আপনাদের